এই যে আপনার ১ বছরের যে যাত্রা, এই যাত্রায় আসলে সিটি কর্পোরেশনকে আপনি কতটুকু দুর্নীতিমুক্ত করতে পেরেছেন বা নাগরিক বান্ধব বা সেবা বান্ধব করতে পেরেছেন? এই জায়গায় এসে আমি বলছি দেখুন আমরা আপ্রাণ চেষ্টা করছি। বিশেষ করে রিসেন্টলি কিছু টেন্ডার হয়েছিল, আপনারা জানেন যে রোডের, আমরা যখন দেখেছি সেখানে কিছুটা সমস্যা হয়েছে, সাথে সাথে আমি আবার রিটেন্ডার করেছি। কাজে এটা দুর্নীতির জায়গায় আমি বলছি যে, এবং যখনই কারো ব্যাপারে কোনো ধরনের কমপ্লেইন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমরা সেটা আবার ইনভেস্টিগেট করেছি এবং তাকে আমরা যথাযোগ্য শাস্তি আমরা দিয়েছি। কাজে আমি মনে করি যে আমরা এই দুর্নীতির জায়গায় আমাদের জিরো টলারেন্স। আমি মনে করি যে দুর্নীতি হলে পরে আসলে জনগণের সেবাটা আমরা যে পরিমাণ কাঙ্ক্ষিত সেবা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো না। কাজে এই জায়গায় আমি মনে করি আমাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে। এবং আরেকটি জিনিস আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনকে সেবাও দিতে হবে। আজকে অনেক সময় দেখা যায় যে ময়লা পড়ে আছে, নিচ্ছে না, সেই জায়গায় যখনই আমার কাছে কেউ কল করে কিংবা আমাকে ছবি পাঠায়, সাথে সাথে কিন্তু আমি অ্যাকশানে যাই। আমি আমার যে কর্মকর্তা আছে তাদেরকে ছবিটা আপলোড করি। তো সেই জায়গায় আমাদের চট্টগ্রাম যেটা অ্যাপস আমরা নেক্সট এই ডিসেম্বরে লঞ্চ আউট করব, তাতে করে এটা জনগণ উপকৃত হবে বলে আমি আশা করছি। তবে যে জিনিসটা আমি আসলে আপনাদেরকে হাইলাইটেড করতে চাই সেটা হচ্ছে মাঠের ব্যাপারটা। মাঠের ব্যাপারটা আমি আসলে শেষ করতে পারিনি। যেমন আমি যে বাকলিয়ার আমাদের একটা মাঠ আছে, দেখবেন একটা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটা মাঠ। সেই জায়গায় এসে আমরা মাঠটাকে আমরা খুব চমৎকার করে একটা আন্তর্জাতিক আদলে স্টেডিয়ামটা আমরা করার চেষ্টা করছি। পিছনে কর্ণফুলী নদী আছে। এরপরে জাম্বুরি মাঠ, যেটা আগ্রাবাদে, যেটা শিশু পার্কের মধ্যে ছিল, সেটা শিশু পার্কটা আমরা খুব সুন্দর করে করছি, সেটা ওই দিন শর্টে আমরা উদ্বোধন করছি। শিশু পার্কের বাইরে মাঠটাকে আমরা নিয়ে এসেছি, জাম্বুরি মাঠটাকে প্রায় 3 কোটি টাকা খরচ করে সেটা আমরা করে দিচ্ছি। মহসিন কলেজের মাঠ যেটা আপনারা দেখেছেন, এই মাঠটাকেও আমরা প্রায় 4.5 কোটি টাকা সেখানে দিয়েছি। কাজটা শুরু হয়েছে, ওয়াকওয়ে থেকে শুরু করে সেখানে ছোট্ট একটা পার্ক থাকবে, ইভেন বাথরুম ফেসিলিটিস মাঠের এক পাশে আমরা রাখবো, যাতে করে একটা পূর্ণাঙ্গ ফেসিলিটি দেখেন জয়, কারণ ওয়াকওয়ে থাকলে সাধারণ মানুষও সেখানে হাঁটতে পারবে। এইভাবে আমরা জমিতুল ফালার মাঠটাকে আমরা ওয়াকওয়ে করার চিন্তা ভাবনা করছি। পাশাপাশি পাশে যে ঝোপঝাড় আছে সেখানে একটা সুন্দর পার্ক আমরা করে দেবো, যাতে করে মুসল্লিরা অথবা স্থানীয় লোকজন সেখানে বসতে পারে। কাজে ওইখানে আমরা যেখানে আমরা সুযোগ পাচ্ছি এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। ইভেন এইচ ব্লকে হালি শহরে আরেকটা মাঠ আমরা উদ্বোধন করতে যাচ্ছি, বহুরূপী মাঠ, আমরা 11 নম্বর ওয়ার্ডে, সেটাও কাজ চলছে। আমাদের ফিরোজ শাহ মাঠ যে 9 নং ওয়ার্ড, সেটাও কাজ চলছে। সদরঘাটে বালির মাঠ, সেটাও আমরা কাজ শুরু করব। কাজে আমার আসলে খুব ইচ্ছা যে আসলে যে খেলার মাঠগুলো করে দেওয়া, কারণ যুব সমাজকে আসলে তো আমরা কিছু দিতে পারছি না, অন্ততপক্ষে নির্জলা কিছু বিনোদন যদি আমরা দিতে পারি খেলার মাঠের মধ্যে দিয়ে, তারা যে আজকে ডেভিডেট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তারাই কিন্তু আমাদের সম্পদ, তাদেরকে দিয়ে তো আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে। কাজে এই জায়গায় আমি মনে করি আমাদেরকে এই জায়গায় কমিটেড হতে হবে। এবং শিক্ষার জায়গায় আমি বারবার বলছি, এই সিটি কর্পোরেশনে দেখুন আমাদের 32 কোটি টাকা পার মান্থ এক্সপেন্ডিচার্স, এর মধ্যে 6 থেকে 8 কোটি টাকা আমার শিক্ষা এবং স্বাস্থ্যের পেছনে ব্যয় করতে হয়। শিক্ষার পেছনে প্রায় 6 কোটি টাকা আমাকে ভর্তুকি দিতে হয়। কাজে আমি মনে করছি বারবার, আমি আগেও বলেছি, এই 6 কোটি টাকা কিন্তু আমাদের কোনো ভর্তুকি আমি মনে করিনি, এটা আমাদের অ্যাসেট। এটা আমাদেরকে সাধারণ এই যে ছাত্রদেরকে অথবা আমার জাতি গঠনে যারা সহায়ক ভূমিকা পালন করবে, আমার শিক্ষার্থীরা, তাদের পিছনেই কিন্তু আমরা এটা ব্যয় করছি, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং আমি আমার যে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 78টা স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 24টা কলেজ এবং একটা ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম এই বছর আমি হয়তোবা ভিজিট করেছি। আমি চেষ্টা করেছি ভিজিট করার জন্য। আমি দেখতে চেয়েছি কী ধরনের কোয়ালিটিফুল এই প্রতিষ্ঠানগুলো, তাদের সমস্যা কোথায়, ওই সমস্যার সমাধানের জন্য আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি। এবং সিটি কর্পোরেশন ইতিহাস আসলে বলতে ভুলে গেছি, ম্যাক্সিমাম যারা 25-26 বছর কাজ করে একটা অসহায়ত্বের জায়গায় ছিল, তারা স্থায়ী হতে পারছিল না, আমি অনেককে স্থায়ী করে দিয়েছি এবার। এটা সিটি কর্পোরেশন ইতিহাসে কিন্তু একটা অনন্য নজির। আরেকটা বিষয় হচ্ছে এই যে হোল্ডিং ট্যাক্সের জায়গায় যদি যাই, আপনি 1 বছরে আসলে কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন? হোল্ডিং ট্যাক্সের জায়গায় দেখুন, কিছু দেনা নিয়েও আপনি দায়িত্ব নিয়েছিলেন। হ্যাঁ, আমরা প্রায় 500 কোটি টাকার উপরে দেনা আছে। তো ওই জায়গায় কিন্তু আমি প্রায় এখন 150 থেকে 200 কোটি টাকা দেনা কিন্তু পরিশোধ করেছি। আমি যাদের টাকা বাকি ছিল, অনেক ঠিকাদারের, আমি অনেককে টাকা দিয়ে দিয়েছি। এবং এখানে যেটা হোল্ডিং ট্যাক্স, আপনি জানেন যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স তারা করেছে 10 গুণ 20 গুণ আগের যে মেয়ররা ছিল, সেই জায়গায় আমি যাদের ফাইনাল জাজমেন্ট হয়নি তাদেরকে আমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে তাদের সহনীয় পর্যায়ে এনে ট্যাক্সগুলো আমি কালেকশন করছি। কারণ আমাকে তো ট্যাক্সগুলো কালেকশন করতে হয়। আমি যদি এখন হিউজ ট্যাক্স দিয়ে দিই, তারাও দিতে পারবে না, সিটি কর্পোরেশন সেটা লাভবান হচ্ছে না এবং সমস্যায় পড়ছে, রাজস্ব হারাচ্ছে। তো এই জায়গায় এসে আমি তাদের সাথে কম্প্রোমাইজ করে
তাদেরকে সহনীয় পর্যায়ে, কারণ এরা তো আমারই জনগণ, কাজে তাদের সাথে যদি আমি এই ব্যাপারে কম্প্রোমাইজ করে সহনীয় পর্যায়ে আনতে পারি তাহলে ট্যাক্সটা আমার পেয়ে যাচ্ছি, এবং আমাদের যতই ট্যাক্স পাচ্ছি ততই আমার সিটি কর্পোরেশন আমি স্বনির্ভর করছি। এই জায়গায় আমি সিটি কর্পোরেশনকে স্বনির্ভর করার জন্য আরেকটি উদ্যোগ ইনশাল্লাহ এই বছর নিব। আমাদের প্রায় 20-30টার মতো স্ট্রাকচার আছে যেখানে আনইউজড পড়ে আছে, এবং এমন এমন কিছু জায়গা আছে যেখানে দেখবেন আমি ভাড়া খুব কম পাচ্ছি, অথবা যেখানে আমি 12তলা 20তলা করতে পারছি সেখানে মাত্র 3 থেকে 4 তলা আছে, অথবা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কাজে ওইগুলো যাতে আমরা 100% ইউটিলাইজ করে আমি যদি রাজস্ব পাই, সেজন্য আমরা এবছর ওই বিল্ডিংগুলো আমরা ধরছি। এবং আমি কিছু জায়গা যেগুলো একসময় আমরা আবাসিক প্লট হিসেবে দিতাম, আমি সে জায়গায় প্লট থেকে ফ্ল্যাটে আনতে চাই। ফ্ল্যাটে আনলে হবে কি, আমরা ধরেন প্রচুর পরিমাণে সেখান থেকে যে পরিমাণ রাজস্ব আমরা প্লট থেকে পাচ্ছি, ফ্ল্যাট আরও আমি বেশি পাবো বলে আমি আশা করছি। কাজে এই ধরনের আমার কিছু চিন্তা, এবং সেই ফ্ল্যাটগুলো অবশ্যই গ্রিন ইকো ফ্রেন্ডলি ফ্ল্যাট হবে, এবং আমরা আশা করছি এই ধরনের কিছু প্রকল্প আমি সামনে সিটি কর্পোরেশন মাধ্যমে আমি দিতে পারবো জনগণকে। আরেকটা হচ্ছে এই যে চট্টগ্রামে অন্যতম একটি সমস্যা হচ্ছে যে ফুটপাতগুলো দখল। আমরা দেখেছি যে আপনি নিজেই অভিযান চালিয়েছেন এই জায়গায়। গতকালকেও দেখেন আমি পতেঙ্গা সি বিচে গিয়েছি, সাধারণ মানুষ যাতে হাঁটতে পারে, গতকাল শুক্রবার ছিল, আমি নিজে অভিযান করেছি এবং বারবার সেটাকে, এবং এখানে এই জায়গায় আমি বলবো যে প্রশাসন যদি একটু কঠোর হয়। দেখুন, আমরা আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছি, আমরা যারা আছি, আমাদের তো প্রতিদিন সেখানে যাওয়া সম্ভব না, কিন্তু পার্শ্ববর্তী থানা তো আছে। ধরেন আমি পতেঙ্গার কথা বলছি, পতেঙ্গা থানা তো সেখানে রয়ে গেছে, তাদেরও তো একটা দায়িত্ব আছে। তারা যদি প্রতিদিন বিকেলে সেখানে ঢু মারে তাদের একটা ফোর্স নিয়ে, এবং যারা যেখানে মানুষের ওয়াকওয়ের জায়গায় যেখানে মানুষ হাঁটে ঘুরে, যেখানে একটু নির্জলা আনন্দ পেতে চায়, বিকালের আনন্দ 3টার থেকে, ওই সময় গিয়ে তারা যদি 1 ঘন্টা ঢু মারে তাহলে পরে এই ধরনের হয় না, এবং এটাকে সাস্টেনেবল হয়। তো ওই জায়গায় আমি তাদেরকে, প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব তারা যাতে এই কাজগুলো করে। যে জায়গায় আমার যে পর্যটন এরিয়াগুলো আছে সে জায়গায় পর্যটন পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশরা আছে, তারাও একটু সক্রিয় হলে হয়। এই জায়গায় আমি মনে হয় ল্যাকিংস আছে, এবং আপনারা দেখেছেন যদি প্রশাসন একটু যদি সতর্ক হয় এবং তারা যদি একটু স্বপ্রণোদিত হয়ে কাজ করতে থাকে তাহলে পরে এটা হয় না। যেমন কর্ণফুলী ব্রিজ এতদিন দেখেছেন প্রচুর যানজট হচ্ছে, এখন আমরা যখন সমন্বয় করে কাজ করছি, এবং প্রশাসনকে আমি বারবার বলেছি আপনাদের যে টিএ আছে, ট্রাফিক ইন্সপেক্টর, যারা এক সময় হোন্ডা নিয়ে ঘুরতে থাকতো, বিভিন্ন বাইক নিয়ে ঘুরতো, এখন তাদেরকে দেখা যায় না। তাদেরকে আমি বলেছি আপনারা একটু তাদেরকে অ্যাক্টিভ করেন, কারণ গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে সেখানে দেখবেন অবলিকলি দাঁড়ায়, তারা যদি স্ট্রেট দাঁড়ায় তাহলে কিন্তু পিছনের গাড়িগুলো সহজে কিন্তু ব্রিজের দিকে চলে যেতে পারে। এটা মানার পরে দেখেন এখন কর্ণফুলী ব্রিজে অনেক ডিসিপ্লিন চলে এসেছে। কাজে আমি এটাই বলছি যে ধরেন আজকে আপনি ধরেন কোনো একটা জিএসির মোড় দিয়ে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সেখানে দেখবেন হঠাৎ করে গাড়িটা থেমে যাচ্ছে। এই যে গাড়িটা থেমে যাচ্ছে কোনো একটা আপনার এই যেসব যাত্রী ছাউনি আছে ওই জায়গায় যদি থামে তাহলে পরে এই সমস্যাটা হয় না। সমস্যাটাও এখানে হচ্ছে তারা যত্রতত্র গাড়িটা থামাচ্ছে। ওই যে ট্রাফিক ইন্সপেক্টরগুলো, টিআইগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে পরে এটা হয় না। তারা যদি হোন্ডা নিয়ে মোবাইলে ঘুরতে থাকে এবং গাড়িগুলোকে যদি তারা একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে তাহলে কিন্তু এই যানজটটা অনেকাংশ কমে যায়। কাজে আমি মনে করি যে আমাদের এটা একটা সমন্বয় প্রচেষ্টা, আমি আপ্রাণ চেষ্টা করছি এটাকে একটা জায়গায় আনতে। এবং ফুটপাথের ব্যাপারে এটাও একই অবস্থা যে সব জায়গায় আমরা যেমন মেডিকেল কলেজের আশেপাশে আমি এখন পর্যন্ত 4 থেকে 5 বার ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি এবং তাদেরকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আবার তারা ডাব নিয়ে বসে যাচ্ছে এবং অন্য অন্য কলা টলা নিয়ে, ফ্রুটস নিয়ে বসে যাচ্ছে। তো এইটা আমি ডাইরেক্টরকে বলেছি যে প্রতিনিয়ত ডাইরেক্টর সাহেব যেহেতু উনি আর্মি পার্সন, উনি 8-10 জন কর্মচারী নিয়ে যদি ঘুরতে থাকে প্রতিদিন তাহলে কিন্তু এটা সাস্টেনেবল হয়। কাজে সাস্টেনেবল করার জন্য স্ব কর্তৃপক্ষ যদি নজরে দেয়, পাশাপাশি যদি পুলিশ ফোর্স, ট্রাফিক বিভাগ যদি একটু অ্যাক্টিভ হয় তাহলে পরে এটা কিন্তু অনেকাংশে সলভ হয়ে যায়। একটা হচ্ছে এই যে আপনি দায়িত্ব নেওয়ার সময় একটা কথা বলেছিলেন যে মানে সিটি কর্পোরেশনকে রাজনীতি মুক্ত রাখা, এটা কতটুকু রাখতে পেরেছেন? আপ্রাণ চেষ্টা করছি। দেখুন আমি বারবার বলছি আমার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সিটি কর্পোরেশনে রাজনৈতিকভাবে কেউ যাতে এখানে ইনভলভ না হয়, এখানে যাতে না আসে, এবং এটা আমি আপ্রাণ চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। 5টার পর আমি তাদেরকে অ্যালাউ করি। আমি বলছি ঠিক আছে তোমরা 5টার পর যখন অফিস টাইম শেষ হয়ে যাবে এরপর তোমরা আসতে পারো। এরপরও আমি যেটা ট্রাই করছি 5টার পরে কিছুক্ষণ তাদেরকে সময় দিয়ে অন্য জায়গায় কর্পোরেশনের বাইরে আমি তাদেরকে সময় দিচ্ছি, ওইখানে আমি কথা বলছি। এখানে লালদিঘিতে আমার একটা অফিস আছে, সেখানে আমি বসি মাঝে মধ্যে। ইভেন আমার বাসার নিচে আমি অনেক সময় আমি ঘুরতে থাকি রাস্তায় ময়লা ক্লিন করছে কিনা,
তারা কোনো জায়গায় ফাঁকি দিচ্ছে কিনা। আপনারা হয়তো আমাকে দেখেছেন জয়েন করার পর থেকে আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমার পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমতো, কারণ আমি দেখেছি যে আগেও তারা একটু ফাঁকি দিত, তো কাজে এই জিনিসটাকে আমি জোরদার করতে চেষ্টা করেছি আমার পরিচ্ছন্ন কর্মীরা যাতে ফাঁকি না দেয়, তারা যাতে কাজ করে। অনেক সময় রাত 2টা পর্যন্ত কর্মীরা থাকে, আমি যখন বাসায় আসি বিভিন্ন জায়গা থেকে ঘুরে টুরে রাত 1টা 2টো তখনই কর্মীরা আমার জন্য অপেক্ষা করে, সেখানে তাদের সাথে কথা বলে অনেক সময় ঘুমাতে 3টা বেজে যায় 2টো বেজে যায়। তো যাই হোক এই কাজগুলো আসলে আমার একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অনলি ফর দ্যাট রিজন আমাদের কাউন্সিলর নেই, কাউন্সিলর থাকলে হয়তো আমার কাজগুলো আরও বেশি সহজ হতো। তো এই জায়গায় একটু ডিফিকাল্ট হচ্ছে, একটু কমপ্লিকেটেড হচ্ছে যে যেহেতু কাউন্সিলররা নেই। তো আমি মনে করি যে কাউন্সিলররা যদি থাকে 41টা ওয়ার্ডে তাহলে কাজগুলো আরও বেশি স্মুথ হবে আর কি।